আগামী 2-3 সপ্তাহের মধ্যে ভারত বাংলাদেশ ভিসা বিষয়টি আরো সরলীকরণ করা হচ্ছে। আপাতত কিন্তু মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসা সম্পর্কেই কিন্তু কথা হয়েছে। বাংলাদেশ তো ঘোষণাই করেছে যে বাংলাদেশের জমি ভারত বিরোধী কাজে ব্যবহার হবে না। তারা চান ভারতের দিক থেকেও এরকমই। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে আসছেন শীঘ্রই, যেটা কথা শোনা যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে, যখন দুদেশের সম্পর্ক একটা নতুন আঙ্গিকে নতুন ভাবে বয়ে চলেছে বা এগোচ্ছে, সেই সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই সফর কূটনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। গতকাল তিনি বৈঠক করেছেন ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে, বৈঠক করেছেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। স্বাভাবিকভাবেই দুই দেশের সম্পর্কের মধ্যে উঠে এসেছে সীমান্ত সুরক্ষা, বাণিজ্য, ভিসা সংক্রান্ত বিষয় এবং আরো অনেক কিছু। পরে ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন দুই দেশের সম্পর্ক আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকম আলোচনা, সব রকম ইতিবাচক পদক্ষেপই হয়েছে বৈঠক থেকে। কোন দিকে এগোচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক, কেমন হয়েছে বিদেশমন্ত্রীর ভারত সফর, এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ রয়েছেন নয়াদিল্লি থেকে প্রবীণ সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ বিশেষজ্ঞ গৌতম লাহিড়ী। গৌতম দা, আপনাকে স্বাগত। ধন্যবাদ, শুভেচ্ছা তোমার দর্শকদের। গৌতম দা, যে বিষয়টা বারবার উঠে আসছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বিদেশ সফর, পরবর্তীকালে বৈঠকের পরে ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে জয়শঙ্কর জানিয়েছিলেন বৈঠক হয়েছে সম্পূর্ণ ইতিবাচক এবং বাণিজ্য, ভিসা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রথম আলোর খবর উল্লেখ করা হয়েছে যে আগামী 2-3 সপ্তাহের মধ্যে ভারত বাংলাদেশ ভিসা বিষয়টি আরো সরলীকরণ করা হচ্ছে। এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, কিভাবে দেখছেন পুরো বিষয়? ধন্যবাদ। সর্বপ্রথম বলবো যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতে এলো এবং তারাই আগ্রহ প্রকাশ করেছিলেন, যেহেতু মরিশাসে যাওয়ার পথে ভারত হয়ে গেছেন এবং আজ সকালে তারা রওনা হয়ে গিয়েছেন মরিশাসের উদ্দেশ্যে। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ওই একই বিমানে আছেন। ফলে দীর্ঘ সময় 6-7 ঘন্টা আরো আলোচনা হবে আশা করা যাচ্ছে। বিমান আকাশে উঠতি 35,000 ফুট উপরে, নেমেও হয়তো হতে পারে। ফলে এই যে একটা ক্রমাগত, যেটা জয়শঙ্কর কালকে যেটা বলেছিলেন, আমরা আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখবো এবং যোগাযোগটাকে বাড়াবো, অর্থাৎ একে অপরের যে চাহিদা, উদ্বেগের বিষয়, সেগুলোর একটা মত বিনিময় ঘটেছে। এই মুহূর্তে সব থেকে বেশি নিঃসন্দেহে একটা বড় বিষয় যে কিভাবে একটা সময় বাংলাদেশ থেকে 26 লক্ষ ভিসা দেওয়া হতো বাংলাদেশিদের, সেটা 2025 সালে সংখ্যাটা নেমে এসছে মাত্র 4.5 লক্ষে। ফলে বহু মানুষ তারা আসতে চাইছেন এবং যে কথা পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন বিদেশ মন্ত্রীকে, যে নিকটবর্তী দেশ যেহেতু ভারত, সেই কারণে এখানে মেডিকেল চিকিৎসার জন্য এলে ব্যয় সাপেক্ষ হয়। বহু দূরে তারা যদি যেতে চান তাহলে সেটা তাদের পক্ষে ব্যয় বহুল হয়ে যায়। সেই কারণে এই আপাতত কিন্তু মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসা সম্পর্কেই কিন্তু কথা হয়েছে। পর্যটন ভিসার কথা কিন্তু বাংলাদেশের যে বিবৃতি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, তাতে কিন্তু পর্যটন ভিসার কথা বলা হয়নি। কারণ এই বিষয়টা একটু সময় লাগবে এই কারণেই যে এই মুহূর্তে এখনই কথা দেওয়াটা সম্ভব ছিল না, যেহেতু আজকে আসামের নির্বাচন হয়ে যাচ্ছে, কিন্তু আগামী 22 এবং 29, তারপরে 4 মে রেজাল্ট, ততদিন পর্যন্ত এই পর্যটন ভিসার ব্যবস্থাটাকে আপাতত বন্ধ রাখাই হবে। কিন্তু এর পরে হয়তো, এখন যেটা তারা খবর করেছেন কেউ 2-3 সপ্তাহ, এই টাইম লাইনটা 2-3 সপ্তাহের মধ্যেই পড়ে। তো এখন 2-3 সপ্তাহটা মধ্যে আশা করছি যে এটা পর্যায়ক্রমে উন্নত, যেহেতু দুদেশের সম্পর্কে যদি আরো উন্নত হতে থাকে, সেক্ষেত্রে একটা বহু গুরুত্বপূর্ণ বিষয় হবে এই ভিসা চালু হলেই কিন্তু তাহলে যে ট্রেনগুলো বন্ধ হয়ে গেছে, সেই ট্রেনগুলো চালু হতে পারে। যে মৈত্রী, বন্ধন, মিতালি, এগুলো দুদেশের মানুষই তাদের ভ্রমণের জন্য ব্যবহার করতেন। সেটা তো পর্যটন ভিসা না থাকলে আসতে পারছেন না। মেডিকেল বা ভিসার জন্য তাদের জরুরি প্রয়োজনে যেতে হচ্ছে, বিজনেস ভিসার কারণে অনেককে আসতে হচ্ছে ভারতের নানা জায়গায়। বহু জায়গায় ব্যবসায়িক সম্পর্ক আছে, যে ব্যবসায়িক সম্পর্কটাকে বলা হচ্ছে, এটাকে বর্তমানে যে $12 বিলিয়ন রয়েছে, সেটা প্রয়োজনে 28 থেকে $30 বিলিয়ন পর্যন্ত নিয়ে যাওয়া যেতে পারে। ফলে এই বিষয়গুলোতে মোটামুটি একটা আমি বলবো যে ইতিবাচক, এখানে কোনো নেতিবাচক আলোচনার মানে সেরকম কিছু নেই, বা বাংলাদেশ থেকে এমন কিছু বিষয় পিড়াপিড়িও করা হয়নি যাতে সেইটা কোনো বাধা হয়ে দাঁড়ায়। এবং ফলে এখন এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের প্রয়োজন আছে, হরদীপ পুরীর সঙ্গে যে সাক্ষাৎ হয়েছে, সেই সাক্ষাতে বাংলাদেশকে আরো অতিরিক্ত ডিজেল দেওয়া, এবং বাংলাদেশ চাইছেন সারের সংকট আছে, হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে সার যেটা আসতো যেটা আসছে না, ফলে সারও তারা চাইছেন ভারত থেকে।
তবে এ বিষয়ে কিন্তু হরদীপ পুরী নিজে তিনি যেটা টুইট করে বলেছেন যে আমরা এই ব্যাপারে খুবই সদর্থক ভাবে ভাবছি। আরেকটি পরবর্তীকালে আর একটা সংশোধিত ভারতের বিদেশ মন্ত্রকের প্রেস বিবৃতি এসছে, তাতে আগের তুলনায় সেটাকে আরেকটু স্পেসিফিক করা হয়েছে। তাতে বলা হয়েছে যে এরপরে দুই মন্ত্রীর মধ্যে মন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হবে। এই বৈঠকটা দ্বিপাক্ষিক বৈঠক বলে বলা যাবে না, এটা অনেকটাই সৌজন্যমূলক বৈঠক, মানে অনেকটা সেই ব্যাংকের কেআইসির মতো নো ইওর কাস্টমার বুঝছেন, এরকম ধরনের মত বিনিময়, পরস্পরের চাহিদা পরস্পর। এবং জয়শঙ্কর এবং খলিলুর রহমানের সঙ্গে কিন্তু একান্তে বৈঠক হয়েছে, যেমন অজিত ডোভালের সঙ্গেও একান্তে বৈঠক হয়েছে। যে দাদা আপনি যেটা বলছিলেন যে ভিসা সরলীকরণের প্রক্রিয়াটি শুরু হয়েছে, আগামী দিনে আরো এগোবে, বিভিন্ন রাজ্যের ভোট রয়েছে, নির্বাচনের পরে ভালো হবে। আচ্ছা, এই ভিসা ছাড়াও তো বাংলাদেশে তারেক রহমান সরকারের আরো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত, দৃঢ় করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রধান চ্যালেঞ্জ বাংলাদেশের জামাতে ইসলাম। বারবার তাদের নানা অভিযোগ, নানা দাবি, নানা আক্রমণকে সামলে রেখেই এই সরকারকে এগিয়ে যেতে হচ্ছে। এই যে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর, বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক, নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক, এগুলো কি সীমান্ত সুরক্ষা এবং জঙ্গি কার্যকলাপ বন্ধের কোনো বড় পদক্ষেপ বলে আপনি মনে করেন? না, যেটা কথা হয়েছে এটা তো একটা চ্যালেঞ্জ। এটা শুধু তারেক রহমান সরকারের চ্যালেঞ্জ না, এটা ভারতের কাছেও চ্যালেঞ্জ। কারণ ভারত যে কথাটা উঠেছিল আলোচনায়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় যে জামায়াত ইসলামী এত যে বেশি সংখ্যক আসন পেয়েছে, তার একটা বড় কারণ ছিল বলে তারা মনে করেন যে সীমান্ত হত্যাকে, এই ভাবাবেগটাকে জামায়াত ইসলামী ব্যবহার করেছিল ভারত বিরোধী প্রচারে। সেই কারণে সেই বিষয়টাকে তারা কিন্তু রাজনৈতিক হাতিয়ার করে তারা সুবিধা পেয়েছে। সে কথাটা পররাষ্ট্রমন্ত্রী, ভারতের বিদেশ মন্ত্রী এবং অজিত ডোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে বলেছেন যে ফলে সীমান্তকে সুরক্ষিত রাখা, সেখানে যাতে কোনো হত্যাকাণ্ড না ঘটে, এই বিষয়টার দিকে একটু নজর দেওয়া উচিত ভারতের। সে ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়েছে। এক, দুই হচ্ছে যে যেটা কথা হয়েছে দু দেশের মধ্যে অ্যাকচুয়ালি এর আগে থেকেই প্রায় ৭৫টা দ্বিপাক্ষিক এরকম কাঠামো আছে, ব্যবস্থাপনা আছে, মেকানিজম যাকে বলা হয়। তার মধ্যে একটা মেকানিজম হলো সীমান্ত সংক্রান্ত বিষয়, বর্ডার সহযোগিতা, সীমান্ত সহযোগিতা। এইগুলো যাতে দ্রুত এই আলোচনাগুলো শুরু হতে পারে, তার একটা পদক্ষেপ নেওয়া। যত রকমের আছে, যেমন যৌথ নদী কমিশন আছে, তেমনি এই বিষয়গুলো আছে, সীমান্তর বিষয়গুলো আছে। এইগুলো যাতে মেকানিজম যেগুলো এক্সিস্টিং আছে, সেগুলো যাতে পুনরায় আবার শুরু হয়, সেটার একটা আলোচনা হয়েছে। এবং সেটা মনে হচ্ছে সেটা তার আগের যে আমাদের বিদেশ মন্ত্রণালয়ের যে থেকে যে বিবৃতি, তাতে বলা হয়েছে এই মেকানিজম গুলো চালু হবে খুব শিগগিরই। যেমন সেক্ষেত্রে একটা সামগ্রিক মানে যেটাকে বলা যেতে পারে যে আমব্রেলা অর্গানাইজেশন, সেটা হচ্ছে যৌথ পররাষ্ট্র মন্ত্রণালয় পরামর্শদাতা কমিটি, ফরেন অফিস কনসালটেশন, যেখানে সামগ্রিক সব বিষয় সব বিভাগের প্রতিনিধিরা থাকেন। ফলে সেই আলোচনাটা পরবর্তী সময় খুব শিগগিরই হয়তো ঘোষিত হতে পারে। এই যে পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক, যেটা আপনি বলছিলেন যে আগামী দিন আরো ভালো হবে বা এগিয়ে চলবে, সীমান্ত সুরক্ষায় আমরা দেখতে পাচ্ছি গত ১-১.৫ মাসের মধ্যে সীমান্তে মৃত্যু কার্যত শূন্য নেমে গিয়েছে। এবং পাশাপাশি জঙ্গি কার্যকলাপ, ভারতে জঙ্গিদের আশ্রয় বা ভারতে ঢুকে আসা, এই বিষয়টাও বোধহয় এই যে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ওদেশের আমাদের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকেও কি এই বিষয়টা, সীমান্ত সুরক্ষাটা বারবার গুরুত্ব পেল? কারণ এর আগেও আমরা দেখেছি বাংলাদেশ থেকে বিভিন্ন জঙ্গিদের ভারতে ঢুকে পড়ার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। এমনকি হাদি হত্যাকারীকেও বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে, ভারতে যারা ছিল, ভারতে অবস্থান করে বাংলাদেশ সীমান্ত থেকে। সেইখানে কি এই যে সীমান্ত নিয়ে আলোচনা, নিরাপত্তা নিয়ে আলোচনার কি বেশি এই জন্যই গুরুত্ব দেওয়া হলো, নাকি অন্য আরো কোনো কারণ রয়েছে? না, অবশ্যই এটা তো দু দেশের এত নিকটবর্তী একটা সম্পর্ক, নিকটবর্তী সীমান্ত, সেখান দিয়ে যাতে জঙ্গিরা আশ্রয় না নিতে পারে, যে জন্য বাংলাদেশ তো ঘোষণাই করেছে যে বাংলাদেশের জমি ভারত বিরোধী কাজে ব্যবহার হবে না। তারা চান ভারতের দিক থেকেও এরকমই ঘোষণা হোক। এবং সেই বিষয়ে তারা উল্লেখিত, আমি বলছি যে বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যে সীমান্তও একটু বিষয়, বারেবার বলে কিছু না, সীমান্ত সংক্রান্ত বিষয়টা আলোচিত হয়েছে, গুরুত্ব দিয়েই আলোচিত হয়েছে। অজিত ডোভালের সঙ্গে তো সব থেকে বেশি আলোচনা হবে যে বিষয়টা, সেটা তো একটা চিন্তার বিষয় আছেই। এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে,
সীমান্ত হত্যার কথা বলেছো, সীমান্ত হত্যা ঘটনা 1 মাসে শূন্য হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে গতকাল একটা ঘটনা ঘটে গিয়েছিল। সেটা হচ্ছে গরু পাচারকারীর সঙ্গে ভারতীয় বিএসএফ এর গুলি বিনিময়। এখন সেটা বাংলাদেশে একটা ইমোটিভ ইস্যু হয়ে যায় যে বাংলাদেশি নাগরিক গুলিতে মারা যাচ্ছে, কিন্তু ঘটনাটা তো হচ্ছে একটা অপরাধমূলক কাজে যুক্ত। তো গরু পাচার, সে কথাটা ছাপাও হয়েছে কাগজে, বাংলাদেশের কাগজেই ছাপা হয়েছে। তো গরু পাচারটা তো বৈধ নয়, ভারতে তো বৈধ ঘটনা, বৈধ নয়। তো অবৈধ কার্যকলাপ হলে বিএসএফ তো ব্যবস্থা নেবেই, এবং সেক্ষেত্রে যদি বিএসএফ আক্রান্ত হয় তাহলে তার পাল্টা আক্রমণে তবে এটা আমি মনে করি কোনো গ্রেপ্তার করলেই সব থেকে ভালো, এবং তাকে বিচারের আওতায় আনাটা সব থেকে ভালো। হত্যাটা কোনো সমাধান নয়। একদম। দাদা, বিদেশ মন্ত্রক আপনার হাতের তালুর মতন চেনা। এই যে বিদেশ মন্ত্রকের যে এই যে কূটনৈতিক বৈঠক, এর আগেও তো অনেক দেশের এরকম প্রধানমন্ত্রী পাল্টেছেন, এসছেন। এই যে তারেক রহমান আসার 1 মাসের মধ্যেই সে দেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে বা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এদেশের বিদেশ মন্ত্রীর বৈঠক বা আমাদের বিদেশ মন্ত্রীর বাংলাদেশ সফর, এই বিষয়টা আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন? কেন বারবার বিদেশ মন্ত্রীর এই বৈঠক, দুদেশের পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশমন্ত্রী এই বৈঠকটা কেন গুরুত্ব পাচ্ছে? না, ওইটা গুরুত্ব পাওয়ার কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের বহুবিধ বিষয়ে যে যোগাযোগগুলো ছিল, বা যে ভারত এবং বাংলাদেশ উভয়েরই আর্থিক ক্ষেত্রে যে লাভবান হওয়ার ক্ষেত্রে, যে ক্ষেত্রে সেখানকার মানুষ উপকৃত হবেন, সেই কারণে এটা জরুরি। কিন্তু ভারতের যে প্রতিবেশী অন্য যে রাষ্ট্র, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলো সবগুলোতেই কিন্তু নেতৃত্ব পরিবর্তন হয়েছে, এবং সেখানে কিন্তু সেখানকার নেতৃত্বরা তারা কিন্তু ভারত সফর এসছেন, ভারত সফর করেছেন। নেপালেও নতুন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার এখনো দিনক্ষণ স্থির হয়নি। ফলে বাংলাদেশের ক্ষেত্রে এখনো প্রধানমন্ত্রী সফরের দিনক্ষণ কিছু স্থির হয়নি, কিন্তু আগে তো আলোচনাটা শুরু হবে, এবং আলোচনাটা শুরু হওয়ার পর এই জন্য একটা অত্যন্ত খুব জরুরি ছিল আর কি এই সফরটা, খুবই জরুরি, যাতে ভবিষ্যতে যে কথাটা বলা হয়েছে যে ভবিষ্যতে একটা রোজগার তৈরি করা হবে, যেটা দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হবে। তাহলে শেষ প্রশ্ন, এই যে বাংলাদেশের নতুন সরকার আসা, পশ্চিমবঙ্গের নির্বাচন, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে, এই জায়গায় বিএসএফ এর ভূমিকা এবং সীমান্তে মৃত্যুর হ্রাস, এইটা কি দুদেশের কূটনৈতিক সাফল্য বলে মনে করেন? মানে অবশ্যই যে তারেক রহমান সরকার আসার পরে যে ঘটনা ঘটেছে, এটা নিঃসন্দেহে উভয় দেশের নিরাপত্তা রক্ষীদের মধ্যে একটা বোঝাপড়া হয়েছে, একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গিয়েছে গতকাল। আশা করব যে এর আগে যে ধারাবাহিকতা ছিল, এবং এরপরে যখন দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এবার যখন আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে, তখন এই বিষয়গুলোকে আরো একটা সুদৃঢ় প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে আসছেন শীঘ্রই, যেটা কথা শোনা যাচ্ছে। গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে একটা বিবৃতি দিয়ে বলা হয়েছে এ ব্যাপারে কিছু গুজব রটেছে, এর কোনো সত্যতা নেই। মানে এর মধ্যে তিনি আসছেন না, অতি শীঘ্রই তার ভারত সফর নেই বলছেন। বাংলাদেশের প্রেস উইং বলেছে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। অনেক আমার কাছেও খবর তাই যে এখনই সফর নিয়ে কোনো আলোচনা হয়নি, ভবিষ্যতে কোনো এক সময় হবে, এই তো কোনো হতেই হবে, কিন্তু এখনই কোনো আলোচনা হয়নি। আগে তো দুই বিদেশ মন্ত্রীর মধ্যে আগে কাঠামোগত, প্রধানমন্ত্রী সফরের আগে এই দুই মন্ত্রীর একটা কাঠামোগত আলোচনা হয়, কি কি বিষয়ে আলোচনা হবে, এজেন্ডা কি হবে, সেগুলো তো স্থির হবে যখন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসবে, তারপরে প্রধানমন্ত্রী সফরের। ফলে এটা সময় এখন লাগবে, এত তাড়াতাড়ি কিছু নয়। আর দাদা, যেটা বাংলাদেশের নতুন সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন বা ফিরিয়ে নেওয়ার বিষয়টি একটি অন্যান্য পররাষ্ট্র নীতির মতো আর একটি বিষয়। এটাই দুদেশের সম্পর্কের একমাত্র মাপকাঠি নয়। এই যে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর এবং একাধিক বৈঠক, সেটাকে এটাই প্রমাণ করলো যে এটা একটা অন্যতম একটা পার্ট হতে পারে, কিন্তু সবকিছু নয়। যেটা বারবার ইউনূস আমলে বলা হয়েছে, আগে হাসিনাকে ফিরিয়ে দিতে হবে, তারপরে আলোচনা, তারপরে অন্য কথা। কিন্তু এই নতুন সরকার প্রথম থেকেই আলোচনা, কথাবার্তা এবং সুসম্পর্কে যে বিশ্বাস, সেটা কি এই আলোচনার এই পদক্ষেপই প্রমাণ করলো? না, অবশ্যই সেখানে আলোচনাতে তারা এটাও তো বলেছেন যে তারা শেখ হাসিনার প্রত্যাবর্তন বা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তার তাকে প্রত্যর্পণ করা বর্তমান বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সেই দাবিটা তারা জানিয়ে
জানাবেনি, জানিয়েছো না, আবারও জানাবেন আনুষ্ঠানিকভাবে। কিন্তু এইটার কারণে দুদেশের সম্পর্কটা আটকে থাকবে না। দুদেশের আসা যাওয়া, বৈঠক হওয়া, বিভিন্ন স্তরের বৈঠক হওয়া, সেগুলো কোনোটাই আটকে থাকবে না, এবং এগুলো যেরকম স্বাভাবিক সেরকম স্বাভাবিকভাবেই চলবে। তার থেকেও কালকে তো একটা রাজনৈতিক বৈঠকও হয়েছে, যে হুমায়ুন কবির, যিনি যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও, তিনি বিজেপি দপ্তরে গিয়ে বিজেপির যিনি আন্তর্জাতিক সেলের প্রধান তার সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু সেই বৈঠকে সভাপতি নীতিন নবীন উপস্থিত ছিলেন, এবং সেখানে পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা শিশির বাজোরিয়া তিনিও উপস্থিত ছিলেন। এখানে বাংলাদেশের হুমায়ুন কবির তারেক রহমানের একটি শুভেচ্ছা পত্র বিজেপি সভাপতির জন্য দিয়েছেন, এবং তিনি তাদেরও আমন্ত্রণ করেছেন যে ভবিষ্যতে বিজেপি বিএনপি এর মধ্যে একটা প্রতিনিধি দল বিনিময়ের সম্ভাবনা আছে। একদমই আমরা অনেক ধন্যবাদ দাদা। আগামী দিন ধন্যবাদ। আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ পথে এগিয়ে যাবে, গুরুত্বপূর্ণ রুট ম্যাপ তৈরি করে এগোবে ভারত বাংলাদেশ সম্পর্ক। আমাদের নজর থাকবে, এবং আমরা বারবার বলি ভারত বাংলাদেশ দুদেশের মানুষের কথা, দুদেশের মানুষের সম্পর্কের কথা। গৌতম দা সুন্দর তথ্য দিয়ে বুঝিয়ে দিলেন যে ভিসা নীতি সরলীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে, সীমান্ত সুরক্ষা আরো স্পষ্ট হয়েছে, আরো দৃঢ় হয়েছে, আরো মজবুত হয়েছে। দুদেশের সম্পর্ক আরো এগিয়ে যাক, এইটাই আশা করি। আজ এ পর্যন্তই, আগামী দিন সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার।